মার্কিন সিনেট তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করতে না পারায় শাটডাউনে চলে গেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রাত 12টা থেকে শাটডাউন শুরু হয়েছে দেশটিতে। 2018-19 সালের পর যুক্তরাষ্ট্রে এটি প্রথম সরকার শাটডাউনে সরকারের অধিকাংশ দপ্তরের কাজই বন্ধ হয়ে যাবে, চালু থাকবে কেবল জরুরি পরিষেবাগুলো। শামিন শ্রাবণের রিপোর্ট। বাজেট নিয়ে অচলাবস্থার জেরে অবশেষে শাটডাউন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। এতে করে অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। মূলত সিনেটে ব্যয় বাজেট বিল পাশে ব্যর্থ হওয়ায় 6 বছরেরও বেশি সময় পর এই পরিস্থিতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু কেন এই শাটডাউন? যুক্তরাষ্ট্রের অর্থবছর শুরু হয় 1 অক্টোবর থেকে। প্রতি অর্থ বছরে সরকারের বিভিন্ন দফতরের কাজ চালানোর জন্য মার্কিন কংগ্রেসকে অর্থ বরাদ্দ করতে হয়। যদি এ সময়ের মধ্যে সিনেট সদস্যরা একমত হয়ে ব্যয় বরাদ্দ চূড়ান্ত করতে না পারেন, তবে বিভিন্ন দফতরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। 100 সদস্যের মার্কিন সিনেটে রিপাবলিকানদের সংখ্যা 53। যে কোনো বিল পাশ করাতে অন্তত 7 জন ডেমোক্রেটের সমর্থন তাদের প্রয়োজন হয়। সরকারি তহবিল সংক্রান্ত বিলে এবার তা হয়নি। তহবিল সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না হয় ডেমোক্রেটদেরই দোষারোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এরই মধ্যে গণছাঁটাইয়ের হুমকি দিয়ে রেখেছেন। আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু ডেমোক্র্যাটদের কারণেই এসব হচ্ছে। আপনারা তো জানেনই, অবৈধভাবে আমাদের দেশে আসা মানুষকে তারা সাহায্য করতে চায়। আমরা একেবারেই এর বিরোধী। আমরা সারা বিশ্বের জন্য কাজ করতে চাই, কিন্তু অবৈধভাবে আমাদের এখানে আসাটা আমাদের পক্ষে আর সহ্য করা সম্ভব নয়। শাটডাউনে মার্কিন সরকারের অধিকাংশ দফতরের কাজই বন্ধ হয়ে যাবে, চালু থাকবে কেবল আপৎকালীন পরিষেবাগুলো। এছাড়া জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা কিংবা আকাশপথ নিয়ন্ত্রণের মতো জরুরি কার্যক্রম চালু থাকে। কতদিনই শাটডাউন চলতে পারে তা স্পষ্ট নয়। 2018 সালে ট্রাম্পের প্রথম দফায় মার্কিন প্রশাসন 35 দিনের জন্য অচল হয়ে পড়েছিল। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটাই সবচেয়ে বড় শাটডাউন। আর 1980 সালের পর থেকে এ পর্যন্ত 15 বার মার্কিন সরকারের কার্যক্রম আংশিকভাবে শাটডাউন হয়েছে। শারমিন শ্রাবণী, 71। শান্তিতে নোবেল পুরস্কার পেতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি তিনি নোবেল শান্তি পুরস্কার না পান, তবে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় অপমান। মঙ্গলবার মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তিনি নোবেল পাওয়ার যোগ্য হলেও তাকে দেয়া হবে না। তিনি আক্ষেপ নিয়ে বলেন, কর্তৃপক্ষ এমন কাউকে নোবেল দেবে যে কিছুই করেনি। ট্রাম্প বলেন, নোবেল এবছর যুক্তরাষ্ট্রের পাওয়া উচিত, কারণ এর আগে এমন কিছু ঘটেনি। ভাষণে ট্রাম্প তার সাম্প্রতিক দাবির পুনরাবৃত্তি করে বলেন, তিনি জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে 7টি যুদ্ধের ইতি টেনেছেন। এদিকে একই সাথে অপরাধ ও অভিবাসন সমস্যাকে তিনি অভ্যন্তরীণ যুদ্ধ আখ্যা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। বিশ্বজুড়ে বিভিন্ন স্থান থেকে আসা মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশ্যে তিনি জানান, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন বেশ কয়েকটি শহরে অপরাধ দমনে সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে। ফিলিপাইনের মধ্যাঞ্চলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে 69 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 150-র বেশি মানুষ। এখনও চলছে উদ্ধার কাজ। এর মধ্যে ধসে পড়া ভবনগুলোতে ঢুকতে শুরু করেছেন উদ্ধারকর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আফসানা শাওন জানাচ্ছেন বিস্তারিত। একের পর এক মরদেহ বের করা হচ্ছে ফিলিপাইনের ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলো থেকে। শুরু হয়েছে উদ্ধার কাজ, পাশাপাশি চলছে বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক করার কাজও। মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টার ঠিক আগে কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো নগরীর উপকূলে ভূমিকম্প আঘাত হানে। মুহূর্তেই পুরো এলাকা বিদ্যুৎবিহীন হয়ে যায় এবং শতাধিক বছরের পুরনো একটি গির্জাসহ বহু ভবন ধসে পড়ে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামির হুমকি তৈরি হয়নি। ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। এরপর থেকে বেশ কয়েকটি পরাঘাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালীটি 6 মাত্রার ছিল। 34 লাখ বাসিন্দার সেবু প্রদেশ ফিলিপাইনের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর একটি। ম্যাকটান সেবু আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির দ্বিতীয় ব্যস্ততম প্রবেশদ্বার। ভূমিকম্পে এর কার্যক্রম বিঘ্নিত হয়নি। ভূমিকম্পে সেবুর উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের সান রেমিজিওকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। বাস্তুচ্যুতদের জন্য খাবার ও পানি পাঠানোর আবেদন জানিয়েছেন সেখানকার মেয়র। পাশাপাশি তল্লাশি ও উদ্ধার কাজের জন্য ভারী মেশিনপত্রও চেয়েছেন তিনি।
বগনগরীর হাসপাতালগুলো আহতদের দিয়ে ভরে উঠেছে বলে সিভিল ডিফেন্স বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। তিনি জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিবরা ঘটনাস্থলে উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। ভূমিকম্পে প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আফসানা শাওন, ৭১। ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোআর্জো শহরে স্কুল ভবন ধসের ঘটনায় দুদিন পরও এখনও নিখোঁজ রয়েছে ৯১ জন। তাদেরকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এই ঘটনা এখনো পর্যন্ত ৩ জন নিহত হলেও আহত শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, অবশিষ্ট কাঠামো ধসে পড়ার আশঙ্কায় উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে না। অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার বিকেলে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের নামাজ ঘরের ভবন হঠাৎ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। তখন সপ্তম থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নামাজ পড়ছিল। প্রায় কয়েকশো উদ্ধারকর্মী, পুলিশ ও সেনা এই অভিযানে অংশ নিয়েছেন। শান্তি আলোচনার মাঝেই গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। ভোর থেকে এখনো পর্যন্ত অন্তত ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার তথাকথিত নিরাপদ মানবিক এলাকা আল মাওয়াসিতে ইসরায়েলি হামলার শিকার হয়েছে একটি তাঁবু। নিহত হয়েছেন এক দম্পতি, যাদের মধ্যে গর্ভবতী নারীও ছিলেন এবং তাদের সন্তান। এদিকে গাজায় মানবিক সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গিয়েছে পানি সরবরাহ ব্যবস্থা। গাজার কেন্দ্রীয় এলাকার ৭৫%-এরও বেশি কূপ এখন অচল হয়ে গেছে। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মারাত্মক পানি সংকটে পড়েছেন ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য ফিলিস্তিনিদের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে ৩ থেকে ৪ দিন সময় বেঁধে দিয়েছেন। হামাস পরিকল্পনা মেনে না নিলে পরিণতি খুবই দুঃখজনক হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। আমরা ৩ থেকে ৪ দিন অপেক্ষা করব। সব আরব দেশ, মুসলিম দেশ, এমনকি ইসরায়েলও পরিকল্পনায় রাজি। এখন শুধু হামাসের অপেক্ষা। তারা যদি রাজি না হয়, তার পরিণতি হবে দুঃখজনক। হামাসের সাথে খুব বেশি সমঝোতার সুযোগ নেই। আমরা জিম্মিদের মুক্তি চাই, ভালো ব্যবহার চাই, খুব বেশি কিছু না। এর আগে এমন কিছু তো কখনোই হয়নি। হামাস অনেক বড় মূল্য দিয়েছে। ৩টি ভিন্ন সময়ে তাদের নেতারা নিহত হয়েছেন। আশা করি তারা একটা শান্তিপূর্ণ ও সুন্দর জীবন পাবে। মধ্যপ্রাচ্যে আমরা সত্যিকারের শান্তি চাই। ফিলিস্তিনের গাজা উপত্যকা যুদ্ধবিরতি নিয়ে নতুন যে প্রস্তাব পেশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই প্রস্তাবে কিছু অস্পষ্টতা রয়ে গেছে বলে মনে করছে কাতার। এছাড়া এই প্রস্তাবের ওপর এখনও আলোচনা প্রয়োজন বলে মনে করে দোহা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। এই প্রস্তাবের ব্যাপারে হামাসের নেতাদের সাথে কথা হয়েছে দোহার, তবে সশস্ত্র গোষ্ঠীর নেতারা এখনো কোনো মন্তব্য করেনি বলে আল জাজিরাকে জানিয়েছেন আল থানি। এর আগে সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন ট্রাম্প। তারপর গাজায় যুদ্ধবিরতি নিয়ে ২০টি প্রস্তাব সংবাদ সম্মেলনে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড জিনির মনোনয়ন অনুমোদন দিয়েছে সরকার। ৫ বছরের মেয়াদে নিযুক্ত জিনি ৫ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন। এ বছরের মে মাসেই নেতানিয়াহু জিনিকে শিনবেতের প্রধান হিসেবে প্রস্তাব করেছিলেন। শুরু থেকে এই নিয়ে বিতর্ক ছড়ায়, কারণ বর্তমান প্রধান রোনেন বারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তেই প্রথমে সমালোচনা হয়। পরবর্তীতে জিনির মনোনয়ন কিছুদিন থমকে থাকলেও শেষ পর্যন্ত নেতানিয়াহু তার ওপরেই আস্থা রাখছেন। ডেভিড জিনি ইসরায়েলি সেনাবাহিনীতে দীর্ঘ ক্যারিয়ার গড়েছেন। তিনি আইডিএফ-এর ট্রেনিং কমান্ড এবং জেনারেল স্টাফ কর্পসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গাজার উদ্দেশ্যে সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক বহর উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছানোয় ইতালি নৌবাহিনীর জাহাজ তাদের অনুসরণ করছে না। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বহর নির্ধারিত সীমানায় পৌঁছালে ইতালীয় ফ্রিগেট থেমে যায়। তখন কর্মীদের উদ্দেশ্যে ২টি সতর্কবার্তা দেওয়া হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের ওই বহরে রয়েছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান। এগুলোতে আরোহী হিসেবে আছেন বিভিন্ন দেশের আইন প্রণেতা, আইনজীবী ও মানবাধিকার কর্মী। এছাড়া রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে এই বহর পরিচালিত হচ্ছে। ইতালি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া এলেনা দেলিলা বলেন, ইসরায়েলের সাথে কূটনৈতিক সংকট এড়াতে সরকার আগেই জানিয়েছিল নৌবাহিনী একটা সীমার পর পিছু হটবে।
ইউক্রেনের দিনিপ্র শহরে রুশ ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। 21 দিন সুমি এলাকায় রাশিয়ার হামলায় মারা গেছে একই পরিবারের 4 জন। মঙ্গলবার দিনের বেলায় দিনিপ্রতে হামলা চালায় রাশিয়া। এই হামলায় আহত হয়েছে অন্তত 20 জন। হামলায় হাসপাতাল, আবাসিক ভবন ও অফিস ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দক্ষিণ পূর্ব ইউক্রেনের শিল্প ও ব্যবসায়িক কেন্দ্র দিনিপ্রতে অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নেভাতে লড়াই করছেন। এদিকে উত্তর সুমি অঞ্চলের একটি গ্রামে রাশিয়ার ড্রোন হামলায় 4 এবং 6 বছর বয়সী 2 ভাই এবং তাদের বাবা মা নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার হামলায় জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রের অবস্থা শোচনীয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপোরিজিয়া পরমাণু কেন্দ্রে জরুরি অবস্থা চলছে। 7 দিন ধরে এই অবস্থা। এর আগে আর কখনো এমন হয়নি। পরিস্থিতি খুবই খারাপ। রুশ হামলার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডিজেল জেনারেটর দিয়ে কাজ চলছে। খুব বেশি দিন এভাবে চালানো যাবে না। এরই মধ্যে একটা জেনারেটর নষ্ট হয়ে গেছে বলে খবর পেয়েছি। এবং এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর নিয়ে কাল আবারও সকাল 9:30 হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।